সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ দ্য সর্ট অফ কামিং অ্যান্ড আই হোপ আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিওর এক্সপ্লেনেশন স্টার্ট করে দিই। অ্যান্ড আজকের এই এপিসোডটি কিন্তু অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার সঙ্গে বসে পড়ো। সো ভিউয়ার্স, আমরা আগের এপিসোডে দেখেছিলাম ইনিয়াও চেনপ্যাংকে কাল্টিভেশন করা শেখাচ্ছিল, বাট চেনপ্যাং সেখানে খুব ভালো একটা প্লে করতে পারছিল না। তখন অন্যদিকে আমরা আরো কিছু নতুন আউটসাইডারকে দেখতে পাই। তারা এখানে আসার পর তারা ওই গ্রামের স্পিরিচুয়াল এনার্জিকে নিজের সঙ্গে করে নিয়ে যায়। তার কারণে সেই গ্রামের আশেপাশের স্পেস গুলা ফেটে যায় আর সেই গ্রামের স্পিরিচুয়াল এনার্জি গুলা শেষ হয়ে যায়। তখন মাস্টার এডি ভেবে অনেক চিন্তা করেছিলেন যে যদি এই গ্রাম নষ্ট হয়ে যায় তাহলে চেনপ্যাং এর কি হবে। আর তখনই মাস্টার দেখতে পান যে চেনপ্যাং নিজে কাল্টিভেশন করা স্টার্ট করে দিয়েছে, যা থেকে উনিও মোটামুটি শান্তি পান। এরপর এখানে আমাদের আগের এপিসোড এন্ড হয়ে গিয়েছিল, আর এখন আমাদের এই এপিসোডের স্টার্টিং আমরা দেখতে পাই যে চেনপ্যাং সেখানে বক্সিং টেকনিকটি প্লে করছিল এন্ড সে সেখানে ওই টেকনিকটি প্লে করতে করতে বলছিল ডানে একটা, বামে একটা, তারপর উপরে একটা, তারপর নিচে একটা, তারপর সামনে একটা, তাহলেই সেই কাল্টিভেটর শেষ। সে যখন সেখানে এইভাবে কাল্টিভেশন করেছিল তখন সে হঠাৎ করে দরজার মধ্যে একটি পাঞ্চ করে দেয়। আর ভাই সাহেব, হঠাৎ করে হাতের মধ্যে এরকম একটা শক্ত পাঞ্চ খেলে আর ফিলটা কত কষ্টদায়ক হয় সেটা যে খায় শুধুমাত্র সেই জানে। তাই সেখানে চেনপ্যাং কান্না করার মুডে চলে আসে, কিন্তু সে দেখতে পায় যে নিনিয়াও অন্যদিকে কিছু সার্কেল তৈরি করছে। তখন সে নিনিয়াওর কাছে যায় এন্ড জিজ্ঞাসা করে এই সার্কেল গুলা কিসের জন্য তৈরি করছো। তখন নিনিয়াও বলে আমি এই সার্কেল গুলা তৈরি করেছি যাতে তুমি এই সার্কেল গুলোর মধ্যে পা দিয়ে দিয়ে তোমার কাল্টিভেশন ঠিকভাবে করতে পারো। কারণ তুমি যেভাবে বক্সিং টেকনিকটি প্লে করছো সেইভাবে যদি করতে থাকো তাহলে এই জন্মে তো দূরে থারো 4-5 জন্মে শিখতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তারপর নিনিয়াও সেই বইটি পড়তে পড়তে চেনপ্যাংকে বলে এই বক্সিং টেকনিকটি ভালোভাবে প্লে করতে হলে তোমার তিনটি জিনিসের দিকে বেশি ফোকাস করতে হবে। একটি হচ্ছে তোমাকে ফ্রি জামা কাপড় কিনতে হবে, দ্বিতীয়টি হচ্ছে তোমার স্পিড বাড়াতে হবে, তৃতীয় হচ্ছে তোমার ফিজিক্যাল পাওয়ার বাড়াতে হবে। তার জন্য দরকার ট্রেনিং। তুমি যদি তোমার এই পাওয়ার গুলো বাড়াতে পারো না তাহলে তুমি এই বক্সিং টেকনিকটি খুব ইজিলি ভাবে শিখে যাবে। তারপর নিনিয়াও সেখানে ওই বক্সিং টেকনিকটি প্লে করে করে চেনপ্যাংকে দেখাচ্ছিল এন্ড সে চেনপ্যাংকে বলছিল দেখো তুমি যদি হাত পা ঠিকভাবে চালাতে পারো না তাহলে এই বক্সিং টেকনিকটি তুমি খুব ভালোভাবে শিখে যাবে। তুমি যদি হাত পা ঠিকভাবে রাখতে পারো তাহলে তোমার হাত আর পা থেকে অনেক স্ট্রং স্ট্রং অরা রিলিজ হবে। এরপর চেনপ্যাং সেখানে ট্রাই করতে যায় কিন্তু সে সেখানে ট্রাই করতে পারছিল না। জানি নিনিয়াও তো তাকে সেই সার্কেল গুলা বানিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু সে ওই সার্কেল গুলাতে পা রেখেও ফুলটিয়ে পড়ে যাচ্ছিল। তারপরও চেনপ্যাং হার মানে না, সে তার পা অনেক জোরে জোরে মেরে মেরে সেই টেকনিকটিকে প্লে করছিল। তখন সেখানে হিজুই চলে আসে এন্ড সে চেনপ্যাংকে জিজ্ঞাসা করে কি হলো, তুমি মাটিতে তোমার পা মেরে মেরে ঢোল বাজাচ্ছ নাকি? তোমার ঢোল বাজানোর শব্দ তো আমার কাছে পর্যন্ত আসছে। এরপর হিজুই সেখানে তার মুরগিগুলোকে খাবার দেয় এন্ড আমরা দেখতে পাই যে তার মুরগিগুলো খুব সুন্দরভাবে ওয়াকিং স্টাইল করে করে এসে সেই খাবারগুলো খাচ্ছিল। তখন হিজুই চেনপ্যাংকে চিরানোর জন্য বলে তোমার থেকে ভালো ওয়াকিং স্টাইল তো আমার মুরগিগুলো করতে জানে, একটা কাজ করো তুমি আমার মুরগিগুলোর কাছ থেকে ওয়াকিং স্টাইল শিখে নাও। নিনিয়াও নিজের মাথায় হাত দিয়ে দেয় এন্ড বলে আমার এই গাধাকে শিখাতে হবে, এই গাধাকে কেন যে আমি ভালোবাসলাম। এখানে জন্ম নেওয়া পিচ্ছি পিচ্ছি ছেলেও তো এর থেকে বেশি পাওয়ারফুল, চেনপ্যাং থেকে অনেক ভালো ওয়াকিং স্টাইল জানে। আমার সেক্ট আর ফ্যামিলির সামনে এই ছেলের কথাটি বলবো কি করে। নিনিয়াও চেনপ্যাংকে বলে তুমি এই টেকনিকটি 1-2 দিনে শিখতে পারবে না, তোমার এটি অনেকবার প্র্যাকটিস করতে হবে। তুমি 10 লাখ বার তোমার হাত পা নাড়িয়ে নাও তাহলে তুমি এই টেকনিকটিকে খুব ইজিলি ভাবে শিখে যেতে পারবে। এখন আমাদের বেচারা চেনপ্যাং ও নিনিয়াও এর কথাগুলো বিশ্বাস করে নেয়। এখন সে নিনিয়াওকে বলে আচ্ছা ঠিক আছে, আমি ফিরে আসার পর 1 লাখ বার ট্রাই করবো, এখন আমি তোমার জন্য মাছ নিয়ে আসি বলে সে তার ওই জারটিকে নিয়ে রাস্তায় মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও সে তার ওই বক্সিং টেকনিকটিকে প্লে করছিল। কোন নিনিয়াও মনে মনে ভাবছিল যে আমি তো তাকে এমনি এমনি বলে দিয়েছি যে 10 লাখ বার ট্রাই করলে সে অবশ্যই পেরে যাবে। এ ভগবান, সে যেন এতটা গাদা না হয় যে সে আসলেই 10 লাখ বার ট্রাই করে বসে থাকে। অন্যদিকে আমরা চেনপ্যাংকে দেখতে পাই সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এন্ড সে বলছিল নিনিয়াও বলেছে আমি যদি এই টেকনিকটিকে 10 লাখ বার ট্রাই করি তাহলে আমি এই টেকনিকটিতে প্রো হয়ে যাব। মানে ভাই বুঝতেছো সে কত বড় গাদা। যাই হোক, সেখানে সে হাঁটতে হাঁটতে সে আবার ওই বক্সিং টেকনিকটিকে প্লে করছিল কিন্তু তার পা এখনো ঠিকভাবে বসছিল না, সে ঠিকভাবে ওই টেকনিকটিকে প্লে করতে পারছিল না। এদিকে আমরা নিনিয়াওকে দেখতে পারি সে এটি ভাবে অনেক চিন্তা করেছিল যে আমি তো তাকে মজায় মজায় বলেছিলাম, সে যদি আসলেই 10 লাখ বার ট্রাই করে বসে থাকে তাহলে। আমরা চেনপ্যাংকে দেখতে পারি সে যখন মাছ ধরতে যাচ্ছিল তখন সে দেখতে পাই যে একটি মেয়ে ওই ব্রিজের ওই পাশে বসে কাল্টিভেশন করছিল। ব্রিজটিকে ক্রস করার জন্য মাস্টার হুয়ানকে বারণ করেছিলেন। এখানে ওই মেয়ের গার্ডরা তাকে গার্ড করছিল এন্ড আমরা দেখতে পাই যে ওই মেয়ে যখন সেখানে কাল্টিভেশন করেছিল তখন সেই পুকুরের পানিগুলা স্পিরিচুয়াল এনার্জির মতো তার চারিদিকে ঘুরতে স্টার্ট করে দিয়েছিল। তখন সেই মেয়েটি তার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে গিয়েছিল এন্ড সেখানে গিয়ে সে একটি ঘোড়াকে দেখতে পায়, সেই ঘোড়াটি তাকে এখানে কাল্টিভেশন করার সময় সাহায্য করবে। সে যখন ওই ঘোড়াটির কাছে যাচ্ছিল তখনই হঠাৎ করে সে দেখতে পায় যে তার উপর কেউ পাতো মারতে স্টার্ট করে দিয়েছে। তার কারণে সেখানে তার কাল্টিভেশন ব্রেক হয়ে যায় এন্ড আমরা দেখতে পাই যে তার মুখ থেকে অনেকগুলো ব্লাড চলে আসে, কারণ তার কাল্টিভেশনের পাওয়ার গুলো তার উপর ব্যাকফায়ার করে দিয়েছিল। ওখানে আমরা দেখতে পাই যে ওই মেয়ের সেই সৈনিকগুলা ওই ছেলেটির পিছনে দৌড়াতে স্টার্ট করে দিয়েছে যেই ছেলেটি তাকে পাথর মেরেছিল। এই ছেলেটির নাম হচ্ছে জুয়ান। তখন সেই মেয়ের সৈনিকগুলা জুয়ানের পিছনে দৌড়াচ্ছিল, তখনই জুয়ান হঠাৎ করে সেই সৈনিকগুলাদেরকে মেরে ফেলে। সেই সৈনিকগুলা তাকে অনেক দৌড়াচ্ছিল আর সে ওই মেয়েটিকে পাথর মেরেছিল কারণ সে সহ্য করতে
করতে পারে না যে এই গ্রামে কেউ তার থেকেও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এদিকে আমরা চ্যানপেংকে দেখতে পারি যে মাছ ধরার জন্য এসেছিল, কিন্তু সে এখানে এসে অনেকগুলো কালারফুল পাথর পেয়ে যায় যেগুলো সে তার বাকেটে করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করে। সে সেখানে হিসাব করেছিল যে যদি ওই বক্সিং টেকনিকটিকে 1 লাখ বার ট্রাই করতে চায় তাহলে তার পক্ষে 10 বছর লাগবে যদি সে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা এই বক্সিং টেকনিকটিকে প্লে করে। এইসব হিসাব নিকাশ করার পর সে সেখানে তার বক্সিং টেকনিকটিকে আবার করতে স্টার্ট করে দেয়। তখন তার হাত থেকে সামান্য কিছু কিছু এনার্জি রিলিজ হচ্ছিল, যা দেখার পর তো চ্যানপেং এর খুশির আর ঠিকানা থাকে না। তাই সে সেখানে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় এন্ড সে বলে আমি এখন এই টেকনিকটিকে রেগুলার প্লে করব, হলে হয়তোবা আমি 10 বছরের আগেই এই টেকনিকটিকে শিখে যাব আর হয়তোবা আমার 10 লাখ বার ট্রাইও করতে হবে না। এসব বলতে বলতে সে যখন তার হাত পা নাড়াচ্ছিল তখনই সেখানে জুয়ান চলে আসে। জুয়ান এখানে এসে চ্যানপেং কে জিজ্ঞাসা করে ওই পিচ্ছি এখানে কি করছিস। তখন চ্যানপেং জুয়ানকে দেখার সঙ্গে সঙ্গে বুঝে যায় যে জুয়ান কোনো ভালো ছেলে নয় আর সে সেখানে চ্যানপেং এর সঙ্গে কথা বলার জন্য তো একদমই আসেনি। সে এখানে নির্ঘাত চ্যানপেং কে মারার জন্যই এসেছে। তখন চ্যানপেং তার জিনিসপত্র থামিয়ে সেখান থেকে ভাগার চেষ্টা করে, কিন্তু তখন জুয়ান চ্যানপেং এর আশেপাশে পাথর ফেলে চ্যানপেং কে ভয় দেখাচ্ছিল। সে চ্যানপেং এর উপর তো পাথর মারে না, কিন্তু তার চারিপাশে অবশ্যই মারে। এরপর সে যখন দেখে এইসব করে কোনো লাভ হচ্ছে না তখন সে চ্যানপেং কে বলে পিচ্ছে আমি দেখেছি তুই এখানে বক্সিং টেকনিকটিকে প্লে করছিলি, আমি না এই বক্সিং টেকনিকটিকে খুব ভালোভাবে জানি, তুই কি আমার সঙ্গে বক্সিং টেকনিকে ট্রেনিং করতে চাস। কিন্তু চ্যানপেং এর এখানে জুয়ানের ইন্টেনশনস একদমই ভালো লাগে না। তাই চ্যানপেং এটি খুব ভালোভাবে বুঝে যায় যে জুয়ান এখানে তার সঙ্গে ট্রেনিং করার বদলে তাকে অনেক মার মারবে। তাই চ্যানপেং সেখান থেকে যেমন তেমন করে ভাগার চেষ্টা করে, বাট তখনই জুয়ান তার সামনে চলে আসে আর আসার সঙ্গে সঙ্গে সে চ্যানপেং এর উপর অ্যাটাক করতে স্টার্ট করে দেয় এন্ড সে সেখানে চ্যানপেং কে অনেক খারাপভাবে মারছিল কারণ সে ওই বক্সিং টেকনিকে অনেক প্রো ছিল। কিন্তু আমাদের চ্যানপেং কি শুধু তার কাছে মারি খাবে, তাই সেও দুই একটা অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু সে অ্যাটাক তো করতেই পারে না, উল্টা আরো বেশি মার খেয়ে ফেলে। তারপরও সে ওই বক্সিং টেকনিকে যতটুকু জানতো সে সেইটুকু দিয়ে নিজেকে জুয়ানের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু সে সেখানে নিজেকে বাঁচাতে পারছিল না, যার কারণে জুয়ান সেখানে তাকে অনেক খারাপভাবে মারে। জুয়ান যখন সেখানে চ্যানপেং এর চোখগুলো ফাটিয়ে দিতে যাবে তখনই সেখানে আরেকজন পার্সন চলে আসে এন্ড জুয়ানকে সেখানে থামিয়ে ফেলে। সেটি অনেক ভালো হয়েছিল কারণ সেই পার্সনটি যদি সেখানে না আসতো তাহলে সেখানে চ্যানপেং এর অবস্থা অনেক খারাপ হয়ে যেত। তো সেই লোকটি এখানে এসে জুয়ানকে থামায় এন্ড সে চ্যানপেং কে বলে দেখেছি তুমি এই যে বক্সিং টেকনিকটিকে প্লে করছিলে না সেটি অনেক সহজ, বাট এরপরও তুমি করতে পারছিলে না, কিন্তু আমি তোমার হাত পা নাড়ানোর স্টাইল দেখেছি, তুমি এটি শিখে যাবে, তুমি শুধু কিছু বেশি বেশি করে প্র্যাকটিস করো। তখন সেখানে থাকা জুয়ান বলে এই ছেলেটিকে এত কিছু বলে লাভ নাই, সে আর সম্পূর্ণ লাইফেও এই টেকনিকটিকে শিখতে পারবে না, কারণ দেখো আমি তো এখানে তাকে মারার চেষ্টাও করিনি, তারপরও তার পেটে হাতে চলে এসেছে, আসলে তার মধ্যে না কোনো কিছু করে দেখানোর সাহসই নেই। তখন সেই লোকটি জুয়ানকে বলে দেখো জুয়ান আমি শুনতে পেয়েছি তুমি নাকি একজন আউটসাইডার উপর অ্যাটাক করেছো, সেই বেচারি তো সেখানে জাস্ট তার কাল্টিভেশন করেছিল, তাহলে তুমি তার উপর অ্যাটাক করেছিলে কেন, তুমি জানো সে কত পাওয়ারফুল সেক্ট থেকে আসে। তখন জুয়ান বলে আমি নিজের সামনে কখনোই কাউকে আমার থেকে বেশি পাওয়ারফুল হতে দেবো না, আর তুমি আমাকে এভাবে জ্ঞান দিতে এসো না, কারণ তুমি এখন আমার মাস্টার হওনি, তোমার কাছে জাস্ট আমাকে নিজের ডিসাইপল বানানোর একটা লেটার আছে, বাট আমি তোমার ডিসাইপল কিন্তু এখনো হইনি, তাই আমাকে জ্ঞান দিতে এসো না। তখন সেই লোকটি বলে তোমার নিজের পাওয়ার নিয়ে এত অহংকার না, দেখো একদিন তোমার সামনে এমন একজন পাওয়ারফুল কাল্টিভেটর চলে আসবে যার সঙ্গে তুমি ফাইট করে ফেলবে, তাকে দুর্বল ভেবে, কিন্তু সে তোমাকে অনেক খারাপভাবে ধুয়ে দেবে, তুমি সেই দিন গিয়ে বুঝতে পারবে। আর রইল কথা আমার সেক্ট জয়েন করা, তুমি যদি সেটিকে জয়েন করো তাহলে সেটাতে তোমারই বেনিফিট বেশি, কারণ আমাদের সেক্টে অনেক ভালো ভালো রিসোর্ট আছে যেখানে গিয়ে তুমি কাল্টিভেশন করে তোমার পাওয়ার আরো তাড়াতাড়ি ইনক্রিজ করতে পারবে। কোনি সেখানে ওই দুই ভাই বোন চলে আসে যারা স্পিরিচুয়াল ড্রাগনের পাওয়ারটিকে অ্যাবজর্ব করে নিয়েছিল। তাদেরকে এখানে আসতে দেখে সেই ইয়াং মাস্টারই তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি জুয়ানকে নিজের ডিসাইপল বানানোর জন্য এখানে এসেছো। দেখো তোমরা যদি জুয়ানকে নিজের ডিসাইপল বানাতে চাও তাহলে তোমাদের প্রথমে আমাদের সেক্টর লোকেদের সঙ্গে কথা বলতে হবে। তখন সেই ভাই বোন বলতে স্টার্ট করে আমরা এখন আপাতত কাউকে নিজের ডিসেবল বানানোর জন্য এখানে আসিনি, আমরা জাস্ট এখান দিয়ে যাচ্ছিলাম, আর রইল কথা কাউকে নিজের ডিসেবল বানানো, তাহলে আমরা যাকে সিলেক্ট করব সেই আমাদের ডিসেবল হয়ে যাবে, কারণ তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পাওয়ার অন্য কারোর কাছেই নেই। তখন সেখানে সাইডে দাঁড়িয়ে থাকা জুয়ান বলতে স্টার্ট করে যে তোমরা এখানে লড়াই করো না, আমি তার সঙ্গেই যাব যে আমাকে অনেকগুলো লোকদেরকে মারা শিখাবে, আর মানুষদেরকে মারলে না আমার হাতের সেই খুজলিটা দূর হয়, মানুষকে না মারলে আমার হাতের খুজলি দূর হয় না। তখন সেই ইয়াং মাস্টারটি বলে তুমি আমার সঙ্গে চলো, আমার সেক্টর সোর্ড মাস্টারটা তোমাকে অনেকগুলো লোকদেরকে মারতে শিখাবে, আর সেই ট্রেনিং এর মাধ্যমে তুমি আরো অনেকগুলো লোকদেরকে মারতে পারবে। তখন জুয়ান বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমার ডিসেবলই হব। এরপর সেই ইয়াং মাস্টার জুয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে থাকা ওই ভাই বোনদের মধ্যে সেই বোনটি চ্যানপেংকে জিজ্ঞাসা করে চ্যানপেং তুমিও কি এই পাথরগুলোকে কালেক্ট করো, তুমি কি জানো এই পাথরগুলোকে কিভাবে ইউজ করতে হয়। তখন চ্যানপেং বলে যে না আমি তো এত কিছু জানি না, কিন্তু আমি এটি জানি যে ফরচুন টেলারের সঙ্গে আমার আগে একবার দেখা হয়েছিল, তখন ফরচুন টেলার আমাকে বলেছিল আমি যেন এই সমুদ্রে এসে এখানকার পাথরগুলোকে কুড়িয়ে নিয়ে যাই। তখন সেই মেয়েটি বলে কি তুমি ফরচুন টেলারকে চিনো, তুমি কি জানো ফরচুন টেলার কতটা পাওয়ারফুল, সে আমাদের এখানে আমাদের মাস্টারের সমান সম্মান পায়, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল, তার স্পিরিচুয়াল এনার্জির কোনো তুলনাই নেই। তখন চ্যানপেং বলে যে কি ফরচুন টেলার তোমাদের ডাইনাস্টির লোক, সে আগে আমাকে অনেকবার হেল্প করেছিল কিন্তু আমি তাকে থ্যাংক ইউ বলার জন্য পাইনি। পর চ্যানপেং সেখান থেকে একটি সুন্দর পাথর বের করে সেই মেয়েটির হাতে দিয়ে বলে তুমি এই পাথরটি আমার তরফ থেকে ফরচুন টেলার
টেলারকে দিয়ে দিও। আর তুমি ফরচুন টেলারকে এটি বলো যে এটা তোমার ফ্রেন্ড চেনপেং এর একটি থ্যাংক ইউ গিফট। তারপর চেনপেং সেখানে তাদের দুই ভাই বোনকেও একটি একটি পাথর দেয়। এরপর সেখানে সে আরেকটি বাচ্চা মেয়েকে দেখতে পায়, সেই বাচ্চা মেয়েটিকেও সে একটি পাথর দেয়, কারণ সেই পাথরগুলো অনেক সুন্দর ছিল যা সে তাদের সকলকে একটি থ্যাংক ইউ গিফট হিসেবে দেয়। সে এতটাই সহজ সরল যে সে এতক্ষণ কষ্টের পর যে পাথরগুলা খুঁজে পেয়েছিল সে ওই পাথরগুলাকে সেই 3 আউটসাইডারকে দিয়ে দেয়। এরপর তারা 3জন যখন সেখান থেকে চলে আসে তখন সেই ভাই নোটিস করতে পারে যে তাদের উপর কেউ নজর রাখছে। তখন সেই ভাইটি তার স্ট্রেংথ ইউজ করে তার উপর একটি অ্যাটাক করে দেয়। তখন আমরা দেখতে পাই যে হঠাৎ করে সেই ঝুপঝাড়ের মধ্যে থেকে একটি ছেলে বেরিয়ে আসে। সেই ছেলে এখানে আসার পর তাদেরকে বলতে স্টার্ট করে, আমি এখানে তোমাদের কারোর উপরই নজর রাখছি না, আমি শুধু দেখছিলাম যে ফেরি কিং তোমাদের সঙ্গে এসেছে কিনা, কারণ ফেরি কিং এর সঙ্গে আমার অনেক ভালো রিলেশন আছে এন্ড ইন ফিউচার আমি ফেরি কিং কে বিয়ে করব। তখন সেখানে থাকা সেই বোনটি বলে, কিন্তু তোমাদের আর আমাদের ফ্যামিলির মধ্যে তো জন্মগত শত্রুতা, তাহলে তুমি কি করে ভেবে নিলে যে আমাদের ফ্যামিলির মেয়ে তোমাদের হাতে তুলে দেওয়া হবে? তখন সেই ছেলেটি বলে, ইন ফিউচার যখন আমি আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাব তখন দেখো তোমাদের ফ্যামিলির লোকেরাই ফেরি কিং এর বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসবে। এটি বলার পর ওই ছেলেটি সেখান থেকে চলে যায়। তারপর অন্যদিকে আমরা মিস সুকে দেখতে পাই যার কাছে ওই 3 ব্রাদারের মধ্যে একটি ব্রাদার চলে এসেছে। সে এখানে এসে মিস সুকে বলে দেয় যে লিন তার কাছে ওই শর্ট সূত্রটি বিক্রি করার জন্য রাজি হয়নি। তখন এটি শোনার পর মিস সুর ছেলে অনেক বেশি রেগে যায় এন্ড সে সেখানে চেঁচাচেঁচি করতে স্টার্ট করে এন্ড বলে, সেই লিন কি জানে না সে কাকে বারণ করছে? এখন তো মনে হচ্ছে আমাদেরই তার কাছে গিয়ে তাকে মেরে ওই আলমারিটিকে নিয়ে আসতে হবে। তখন মিস সু তার ছেলের কাছে আসে এন্ড বলে, তুমি চিন্তা করো না, তোমার মা তোমাকে প্রতিজ্ঞা করছে এই যে আগামী 2 দিনের ভিতর সেই শর্ট সূত্রটি তোমার কাছে থাকবে, এটি তোমার মার তোমার কাছে একটি প্রমিস। তারপর সেখানে মিস সুর ছেলে একটু শান্ত হয়। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই যে মাস্টার হুয়ানের এখানে শর্ট তৈরি করছে। উনি হঠাৎ করে মাস্টার হুয়ানের মেয়ে লিনকে বলে, জানো আমি শুনতে পেয়েছি ব্রিজের কাছে নাকি অনেক সুন্দর একটি মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। সুন্দর মেয়ে অপেক্ষা করছে? এটি শোনার পর তো লিনের আর ঠিকানা রইল না এন্ড সে মাস্টার হুয়ানকে বলে, মাস্টার আমি সুসু করে আসছি। এটি বলে সে ওই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য চলে যায়। তখন মাস্টার হুয়ানের মেয়ে মাস্টারকে বলে, আরে আরে ফাদার, সে তো ওই মেয়েটির সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে, আপনি যেতে দিলেন কেন? তখন মাস্টার বলে যে থাক, যেতে দাও, এমনিতেও কোনো কাজের না, কারণ সে যে শর্টটি বানিয়েছে সেটি আমি হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। ঠিক আছে, ট্যালেন্ট তো আছে কিন্তু সে কোনো কাজের নয়, কারণ সে সবসময় একটি ফানি মুডে থাকে। সে যদি নিজের দিকে একটু ভালো করে খেয়াল রাখতো তাহলে সে অনেক স্ট্রং একটি কাল্টিভেটর হতে পারতো, তো কি আর করার, তার কপালে সেটি নেই। অন্যদিকে আমরা লিনকে দেখতে পারি সে এটি বলে বলে নাচতে নাচতে যাচ্ছিল, একটি সুন্দর মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, তার সঙ্গে আমি প্রথমে ফ্রেন্ডশিপ করব, তারপর তার সঙ্গে বিয়ে করে আমরা দুজন এই গ্রাম থেকে অন্য কোথাও গিয়ে সেটেল হয়ে যাবো। এসব ভাবতে ভাবতে সে নাচতে নাচতে ওই ব্রিজটির কাছে যায়। সেখানে ওই ব্রিজটির কাছে গিয়ে সে দেখতে পায় যে সেখানে কোনো সুন্দর মেয়ে নয় বরং সেখানে মিস জু দাঁড়িয়ে রয়েছে। আর তখন মিস জু লিনের কাছে আসে এন্ড লিনের কানে কানে বলে, তুমি জানো আমি একটি ছেলেকে মারতে যাচ্ছি, এই ছেলেটি আর কেউ নয় তোমার বন্ধু চেনপেং। আর এটি শোনার পর তো লিনের পায়ের নিচ থেকে মাটি পর্যন্ত সরে যায়। লিনকে এই কথা বলার পর মিস জু সেখান থেকে চলে যাচ্ছিল। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই সে এটি ভাবছিল যে মাস্টার হুয়ান তাকে বলেছিল সে যদি এই ব্রিজটিকে ক্রস করে তাহলে মাস্টার হুয়ান তার ঠ্যাংগুলো ভেঙে দিবে, আর সে যদি এই ব্রিজটিকে ক্রস না করে তাহলে তার বন্ধু চেনপেং আজ মারা যাবে। এটি ভাবতে ভাবতে সে সেখানে অনেক চিন্তায় পড়ে যায় যে সে এখন কি করবে। অন্যদিকে আমরা চেনপেংকে দেখতে পাই যে মাস্টারের সঙ্গে ছিল। এখানে মাস্টার চেনপেংকে একটি ট্রেজার দেয় এন্ড বলে এটি ইন ফিউচার তোমার অনেক কাজে আসবে, তো এটি আমি তোমাকে ফ্রিতে দিচ্ছি না, এর বদলে তোমার আমার একটি কাজ করতে হবে। ফিউচার এই গ্রামে একটি অনেক বড় ডিজাস্টার আসবে, হয়তোবা এমনও হতে পারে যে আমার একাডেমি এই ডিজাস্টারের শিকার হতে পারে, তাই আমি তোমাকে যখনই আমার হেল্প করার জন্য বলবো তোমার তখনই আসতে হবে। তখন চেনপেংও বলে যে হ্যাঁ মাস্টার, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আসবো, কারণ আজকে আমি যা কিছু আছি যে পর্যায় পর্যন্ত আসতে পেরেছি তা আপনাকে ছাড়া সম্ভব হতো না, আপনি আমাকে যখনই ডাকবেন আমি তখনই আপনার সাহায্য করার জন্য চলে আসবো। এটি শোনার পর মাস্টার সেখানে অনেক খুশি হয়ে সেখান থেকে চলে যান। এই সিনটি দেখে আমাদের এই এপিসোড এখানে এন্ড হয়ে যায়। জানি এই এপিসোডে আমার ভয়েস অনেকবার চেঞ্জ হয়েছে, তার কারণ হচ্ছে এক তো কলেজের প্রেশার, 2 দোকানের প্রেশার, 3 এত সময় একসঙ্গে বসে একটি ভিডিও ভয়েস ওভার করা সম্ভব হয় না, কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা প্রয়োজন হয় একটি ভিডিও ভয়েস ওভার করার জন্য। তাই তো বলি ভিডিও রেকর্ড করতে আমার অনেক কষ্ট হয়, তাই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।